This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট। সন্ধ্যে 6টায় হটস্পট মানে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে। আজকে হটস্পটে কোন কোন ইস্যুগুলো রয়েছে চলুন সেদিকে নজর রাখা যাক। আজ মূলত যে যে ইস্যুগুলোর দিকে নজর থাকছে তার মধ্যে শহর কলকাতা থেকে জেলা কোথায় কি হচ্ছে আপনাদেরকে ডিটেইলসে জানাবো। শুরুতেই যে খবরের দিকে নজর থাকছে আমাদের সেদিকে নজর রাখা যাক এই মুহূর্তে। একদম ফার্স্ট ইস্যুর দিকে নজর। এক ফোনে কুপকাত। হ্যাঁ, অনুব্রত মণ্ডলের কথাই বলছি। এক ফোনে কুপকাত আজকে প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু কোনটা? পরীক্ষা আন্দোলন ধরপাকড় কি কি হলো ঠিক সমস্তটাই আপনাদের সামনে ডিটেইলসে জানাবো। তবে একদম শুরুতেই যে খবর আমাদের নজর থাকছে আজকে প্রথম যে হটস্পটের ইস্যু সেদিকে নজর রাখা যাক। অনুব্রত মণ্ডল তার সঙ্গে তিনি এক ফোনে কুপকাত কেন সেটাই আপনাদেরকে ডিটেইলসে জানাবো। ঠিক ফোনে কি হলো, কি কথোপকথন হলো চলুন দেখা যাক। প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো। আমার উপর তো মন্ডল বলছি সবাই না নাকি? হ্যাঁ দেখলে দেখুন সময় কথা বলে। শুক্রবার সেটাই যেন হাড়ে হাড়ে টের পেলেন অনুব্রত মণ্ডল। একটা সময় তিনি সবাইকে সময় দেখাতেন, আর এবার তাকেই সময় বেঁধে দিল দল। বোলপুরের আইসিকে ফোনে অশ্লীল ভাষায় হুমকি অনুব্রতর। নবান্নের সবুজ সংকেতের পরই কড়া পদক্ষেপের পথে পুলিশ। বোলপুর থানায় এফআইআর, কঠোর পদক্ষেপ করা হবে। বার্তা বীরভূমের এসপি আমনদীপের। যৌন হেনস্থা, সরকারি কর্মীকে হুমকি, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু। তৃণমূল চোটে লাল, আর কেষ্ট মণ্ডল মহা ফাপড়ে। আমি খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। তুমি যদি মাস্তান হও আমি ডন। এটাই ছিলেন অনুব্রত মণ্ডল। হ্যাঁ ছিলেন। শুক্রবারের পর থেকে আর হয়তো সেই অনুব্রত নেই। কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে ছাড়া পাওয়ার পর থেকে বীরভূম অপেক্ষায় ছিল কবে অনুব্রত আবার মেজাজে ফিরবেন। অনুব্রত মেজাজে ফিরলেন, কিন্তু সেটাই তার কাল হলো। বোলপুরের আইসিকে ফোনে কদর্য ভাষায় হুমকি দিয়ে কেস খেলেন কেষ্ট। চবর কেস। পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। এমন ফাঁপড়ে পড়লেন অনুব্রত যে প্রশাসন ও দল দুপক্ষই অনুব্রতর মাথা থেকে একসঙ্গে হাত সরিয়ে নিল। আইসিকে ফোনে কদর্য ভাষায় হুমকি দেওয়ায় অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল তৃণমূল, আর প্রশাসন একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল। সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না। 9টার ভিতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। একটা সময় অনুব্রতর এমন সব উক্তির পরও কোনো ব্যবস্থা নেয়নি দল। পুলিশকে বোমা মারতে বললেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। সে ছিল কেষ্ট যুগ। কিন্তু এখন বীরভূমের ছবি যেন বদলে গেছে। বোলপুরের আইসিকে বেনজির আক্রমণ ও হুমকি দেওয়ায় অনুব্রতর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী ধারা 75 যৌন হেনস্থা, ধারা 132 সরকারি কর্মচারীকে কাজে বাধা, ধারা 224 সরকারি কর্মচারীকে হুমকি এবং 351 হুমকির ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। সূত্রের খবর, নবান্ন থেকে সবুজ সংকেত পাওয়ার পরই অনুব্রতর বিরুদ্ধে অ্যাকশনের পথে হেঁটেছে প্রশাসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দুপুর 2:32 নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বার্তা দিল, অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তার অপমানজনক ও অগ্রহণযোগ্য অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে। পার্টি কি করবে সে তো পরের ব্যাপার,
সেটা পার্টির ব্যাপার। মুর্শিদাবাদ কাণ্ডের মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়েছিলাম, নন মেলেবল সেকশনে 500 জনকে ধারা দিয়েছে। আজকে অনুব্রত মণ্ডল কেন গ্রেপ্তার হবে না? অনুব্রত মণ্ডলকে এই কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, পার্টি নিন্দা করছে। এখানেই শেষ নয়, দলের কড়াবার্তার পরই কমল অনুব্রত মণ্ডলের নিরাপত্তাও। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার সঙ্গে অতিরিক্ত আরও কিছু নিরাপত্তা কর্মী পেতেন অনুব্রত। জেল থেকে মুক্তির পরও সেই নিরাপত্তা বজায় ছিল। এমনকি অনুব্রত জেলে থাকাকালীনও তার বাড়িতে কড়া নিরাপত্তা ছিল। সেই অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হলো। পাশাপাশি অনুব্রতকে স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির পদ থেকে সরানোর প্রস্তুতিও নাকি শুরু হয়েছে, এমনটাই সূত্রের খবর। পরপর ধাক্কায় অনুব্রতর কাছেও ছবিটা পরিষ্কার। তাই 4 ঘন্টার ডেডলাইন শেষ হওয়ার আগেই ক্ষমা চাইলেন অনুব্রত। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন অনুব্রত। এখন প্রশ্ন একটাই, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় এবার কি গ্রেফতার হবেন অনুব্রত? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দল বার্তা দিল বেলা 2:32 আর 4 ঘন্টা আগেই চিঠিতে উত্তর দিলেন কেষ্ট মণ্ডল। কি লিখলেন চিঠিতে সেটা এবার আপনাদের দেখাই। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন অফিসার সবাই দিদির কাছের মানুষ। তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত, কিন্তু আপনাদের ভাবতে হবে 3টি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহা মিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমাদের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? তবুও আমি বলছি, কোনো পুলিশ বন্ধু আমায় ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। অর্থাৎ ক্ষমা চাইলেন, সঙ্গে বিতর্ক উস্কে দিলেন। কার বিরুদ্ধে অভিযোগের তীর? অনুব্রতর? দলের মধ্যে কি গোষ্ঠী কোন্দলের অভিযোগ করছেন তিনি? কথা বলবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলা যাক। হিমাদ্রি, তাহলে এই যে অনুব্রত মণ্ডলের চিঠি, তার পরিপ্রেক্ষিতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কোন দিকে ইঙ্গিত করতে চাইছেন অনুব্রত? হ্যাঁ দেখো, একেবারে অনুব্রত মণ্ডল যে চিঠি দিয়েছেন সেখানে কিন্তু উল্লেখ করেছেন যে বিজেপির বিরুদ্ধে তিনি করেছেন, তোপ দেখেছেন, এবং বিজেপিকে তার যে অডিও সেটা দিল কে, কারা এতে ইন্ধন যোগাচ্ছে, অর্থাৎ কাজল শেখের দিকে কিন্তু একটা ইঙ্গিত তিনি করছেন। এটা কিন্তু এই চিঠির মাধ্যমে বোঝা যাচ্ছে। পাশাপাশি যে ভিডিও বার্তার মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন সেখানে কিন্তু তিনি বোলপুর থানার আইসিকেও প্রকারান্তরে আবার দায়ী করেছেন। কারণ তিনি সেখানে বলছেন যে একজন কর্মীকে মারধর করা হয়েছিল তৃণমূলে, এবং তার জন্য যখন আইসিকে বলতে গিয়েছিলেন অনুব্রত বা ফোন করেছিলেন, তখন আইসি নাকি তাকে কুরুচিকর মন্তব্য করেছেন, যে ভাষা নাকি তিনি মুখে বলতে পারবেন না এমন ভাষায় কথা বলেছেন আইসি। তারপর নাকি ওনার মাথা গরম হয়ে গিয়েছিল, তারপরে তিনি এইসব কিছু করে বসেছেন, এমনটাও কিন্তু বলছেন। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে ক্ষমা চাইছেন, ক্ষমা চাওয়ার মধ্যেও কিন্তু চিঠিতেও যে বিতর্ক রয়েছে, আবার যে ভিডিও বিতর্ক উস্কে দিলেন অনুব্রত মণ্ডল। নজর রাখো হিমাদ্রি, অনেক ধন্যবাদ। দেখুন, এই যে চিঠি, এই চিঠি দেওয়ার পর কিছুক্ষণ পরই আবার মুখ খুললেন অনুব্রত, পেশ করলেন নিজের যুক্তি। কিন্তু চিঠিতে যে সন্দেহের কথা বলেছিলেন মুখে সেটা বললেন কি? আচ্ছা শুনুন তো অনুব্রত মণ্ডল কি বলেছেন। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাকতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ, নিজের রাগ সামালতে পারিনি। এটা স্বাভাবিক, আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। অনুব্রত মণ্ডল চিঠি দিলেন, তারপরে দিলেন কি নিজের যুক্তি। আচ্ছা এটা নিয়ে একটু কথা বলা যাক। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভের থেকে যে বিষয়ে জানতে চাইবো, সৌরভ, অনুব্রত মণ্ডল তিনি নিজের যুক্তি দিচ্ছেন, কিন্তু সেটাকে দল কিভাবে দেখছে? দেখো, দল কোনোভাবেই এই ঘটনার কোনো দায় নেবে না, এটা খুব স্পষ্ট। তার কারণ একাধারে তিনি একজন কর্তব্যরত পুলিশ কর্মীকে আক্রমণ করেছেন, তার থেকেও বড় কথা
সেই পুলিশকর্মীর পরিবারের সদস্যদের, মহিলাদের আক্রমণ করেছেন। এর আগেও অনুব্রত মণ্ডলকে পুলিশের ওপর চড়াও হতে আমরা অনেক সময় দেখেছি, বোমা মেরে চুরমার করে দেবো, তোমার নিশ্চিতভাবে সেই ফুটেজটার কথা মনে পড়ে থাকবে। কিন্তু এখানে তার পরিবারের মহিলাদের যেভাবে তিনি আক্রমণ করেছেন, যা শোনা যাচ্ছে অডিওতে, তার দায় কোনো পার্টি, কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কেউই নিতে পারে না এবং তৃণমূল কংগ্রেসও নেয়নি। এরপর অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আবার সেই পুরনো গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলছেন যে কিভাবে বিজেপির কাছে এই ফুটেজ গেছে। কিন্তু সব থেকে বড় এই মুহূর্তে সব থেকে বড় কথা, অনুব্রত মণ্ডলের যে ঘটনা প্রবাহ এবং তাকে আগামী দিনে যেভাবে ডেকে পাঠানো হয়েছে থানায়, একটা বড় প্রশ্ন জাগছে যে কোর কমিটির সদস্য পদ আদৌ থাকবে তো অনুব্রত মণ্ডলের? এই শেষ সম্বলটুকু রক্ষা করতে পারবেন তো বীরভূমের একদা বেতাজ বাদশা? একদম। এটা কিন্তু কোনো খবর নয়, কিন্তু এরকম একটা চর্চা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে। বেশ, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। দেখুন, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের যে ইস্যুটা, সেই দিকে নজর রেখেছিলাম আজকের হটস্পটের প্রথম ইস্যু। এবার নজর রাখা যাক আজকের দ্বিতীয় ইস্যুর দিকে। টানতে টানতে সমস্তটাই নগ্ন হয়ে গেছে। এবার দলদাসে পরিণত হয়েছে পুলিশ। যেরকম হাইকোর্ট বলেছে সেই রকম ভাবে করলে আমাদের কোনো অসুবিধা ছিল না। আজকের হটস্পটের দ্বিতীয় ইস্যু চাকরি বিতর্ক। নজর রাখা যাক সেদিকে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের বিধি বিজ্ঞপ্তি ঘিরে নয়া বিতর্ক। নতুন বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। আর সেখানে কার্যত 10 গোল খেয়ে মাঠে নামবেন নতুন পরীক্ষার্থীরা। আর চাকরিহারা শিক্ষকরা ন্যূনতম নম্বর অর্থাৎ কাট অফ মার্কস পেলে তবেই সুবিধাজনক অবস্থায় থাকবেন। তাই নতুন করে পরীক্ষা দিতে চাইছেন না তারা। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশিত হলো। বৃহস্পতিবার রাতে নবম, দশম ও একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি সামনে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই নতুন বিতর্কের জন্ম নিয়েছে। মঙ্গলবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাকরিহারা শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়া হবে। আমরা আরেকটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর থাকবে সর্বোচ্চ 10। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি নতুন সংযোজিত হয়েছে। এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে। দীর্ঘদিন পর পরীক্ষা দেবার সুযোগ পাবেন নতুনরা, যারা দীর্ঘদিন পড়াশুনো করে বসেছিলেন, পরীক্ষা দেবারই সুযোগ পাচ্ছিলেন না। অন্যদিকে চাকরিহারা শিক্ষকরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু দুই পক্ষই কার্যত শাঁখের করাতে পড়েছেন। তার কারণ টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতায় যে 10 নম্বর দেওয়া হবে, সেই 10 নম্বর পেয়ে কোথাও অ্যাডভান্টেজে থাকবেন চাকরিহারা শিক্ষকরা, অন্যদিকে সেটাই ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে নতুনদের জন্য। শিক্ষকতার অভিজ্ঞতা থাকায় নতুন পরীক্ষার্থীদের থেকে 10 নম্বরে এগিয়ে থাকবেন চাকরিহারা শিক্ষকরা। তবে চাকরিহারা শিক্ষকরা তখনই বাড়তি সুবিধা পাবেন যদি তাঁরা লিখিত পরীক্ষায় কাট অফ মার্কস পান। 3 মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব। নতুন পরীক্ষার্থীরা পড়াশোনার মধ্যেই আছেন, তাদের থেকে এগিয়ে রয়েছেন ফ্রেশাররা। কাট অফ ক্লিয়ার করতে হবে আগে লিখিত পরীক্ষার, তবেই এই টিচিং এক্সপিরিয়েন্সের অ্যাডভান্টেজ পাবেন যোগ্য শিক্ষকরা। যেখানে তাদের প্রস্তুতি নেই, তাদের ঘর সংসার করতে হয়, চাকরি করতে হয়, সেখানে তারা এই কাট অফ ক্লিয়ার করবেন কি করে, সেখানে আবার অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন নতুনরা। আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বো না, আমরা আমাদের ক্যারিয়ার নিয়েই পড়ে থাকবো। এই 7টা বছর পর আবার আমাদের ক্যারিয়ারের প্রশ্ন তুলতে হচ্ছে। আমি যদি পাসই না করি, সেই এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে আমি কি করব? আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেবো না, জোর গলায় বলেছিলেন। এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। আগে আপনি রিভিউ কিউরেটিভে যান,
তারপরে এক্সামে আসুন। সমস্ত ছেলেমেয়েরা শুধুমাত্র এসএসসির জন্য প্রস্তুতি নিয়েছে, তারা অনেকটা প্রিপারেশন এগিয়ে। সেখানে আমি স্কুল করব, আমার নিজের বাচ্চা আছে, আমি বাচ্চার পড়াশোনা দেখবো, আমার ফ্যামিলি দেখবো, তারপর আমি আবার পরীক্ষারও প্রস্তুতি নিয়ে একটা এত বড় কম্পিটিটিভ এক্সামে বসবো, এবং কিছু কিছু জিনিস বিষয় আমার কাছেও ক্লিয়ার নয়। তাহলে কি আবার মামলার গেরোয় পড়তে চলেছে এই পরীক্ষাও? আইনজীবী মহলের বক্তব্য, স্ট্যান্ডার্ডের আগেকার ডিভিশনের সঙ্গে এখনকার ডিভিশনের কোনো প্রকার মিল নেই এবং এই রুল মোতাবেক কখনোই নিয়োগ হতে পারে না। তার সাধারণ কারণ হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, তার মানে সেই সময়ে যে রুল ছিল সেই অনুযায়ী হতে হবে। 2025 সালের রুল অনুযায়ী সেটা করা যায় না, হলে সেটা যদি করা হয় সেটা আদালত অবমাননা হবে, আমরা নিশ্চিতভাবেই আদালতের দ্বারস্থ হব। বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীরা। আবার অ্যাডভান্টেজ ইস্যু নিয়ে মামলা করতে পারেন নতুন পরীক্ষার্থী এবং 2016 চাকরি না পাওয়া বঞ্চিতরা। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরেকটা বড় খবরের দিকে নজর রাখা যাক। কাল 5 রাজ্যের পাক সীমান্তে অসামরিক মক ড্রিল, নাম দেওয়া হয়েছে অপারেশন শিল্ড। 7ই মে দেশ জুড়ে মক ড্রিল ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় মক ড্রিলের আগের রাতেই অপারেশন সিঁদুর হয়। পাকিস্তানের মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। খতম 100-র বেশি জঙ্গি। এই প্রেক্ষাপটে কাল ফের মক ড্রিল। বিহার থেকে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর ছিল তুনের একটি মাত্র তীর। সন্ত্রাসবাদ ফনা তুললে গর্ত থেকে বের করে থেতলে দেব, হুঙ্কার প্রধানমন্ত্রী। ऑपरेशन सिंदूर में भारत की जो ताकत दुश्मन ने देखी है, लेकिन दुश्मन समझ लें ये तो हमारे तर्कस का केवल एक ही तीर है। आतंकवाद के खिलाफ भारत की लड़ाई न रुकी है न थमी है। आतंक का फन अगर फिर उठेगा तो भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH